ভার্ব তো দুইটা, একটা হলো ফাইনাইট ভার্ব, একটা হলো নন ফাইনাইট ভার্ব। যখন আমরা রাইট ফর্মস অফ ভার্ব করব এই দুইটার মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না। তো সাধারণত সাবজেক্ট, কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউন, সাবজেক্ট, কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউনের পরে ফাইনাইট ভার্ব হবে, অর্থাৎ টেন্স ও ভয়েস অনুযায়ী ভার্ব হবে। তার মানে সাবজেক্ট, কনজাংশন এবং রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা হবে সেটা প্রথমত টেন্স দেখতে হবে, কোন টেন্সে আছে। তারপরে দেখতে হবে এটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। অ্যাক্টিভে থাকলে অ্যাক্টিভের গঠন অনুযায়ী ব্যবহার করব, প্যাসিভ হলে প্যাসিভের গঠন অনুযায়ী ব্যবহার করব। এখন একটা বড় প্রশ্ন থেকে যায় যে টেন্সটা কীভাবে নির্ধারণ করব। টেন্স নির্ভর করে সময়ের উপর। টেন্স বুঝতে হলে আমার সময় বুঝতে হবে, আগে সময় বুঝতে হবে। সময় না বুঝলে তো রাইট ফর্ম অফ ভার্ব করতে পারবে না। শুধু রাইট ফর্মস অফ ভার্ব কেন, অনেক গ্রামারই করতে পারবে না, ইংলিশ সেন্টেন্সই তৈরি করতে পারবে না। সময়টাকে খেয়াল করতে হবে, সময়ের সাথে রিলেট করে টেন্সটা বুঝতে হবে যে এই সময়ে কোন সময় কোন টেন্স হয়। যেমন সচরাচর বা সবসময় যা ঘটে, সাধারণ যে নিয়ম কানুন রীতিনীতি, এগুলো সবই সাধারণ প্রথা অভ্যাস, এগুলো সবই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে অ্যাক্টিভ হলে। তারপরে এখনই চলতেছে, এখনই চলমান অবস্থায় আছে, রানিং অবস্থায় আছে, এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তারপরে আগে ঘটেছিল, আগে শেষ হয়েছিল বোঝালে পাস্ট ইনডিফিনিট হবে। বা অতীতের কোনো একটা সময় চলমান ছিল, তখন চলমান ছিল, এখন কেমন দেখার বিষয় না, তখন চলতেছিল, এরকম বোঝালে পাস্ট কন্টিনিউয়াস হবে। তারপরে ভবিষ্যতে বা পরে ঘটবে, বা ভবিষ্যতে আমাদের কোনো প্রত্যাশা, কোনো আশা, কোনো স্বপ্ন বা কোনো পরিকল্পনা, এরকম বোঝালে, তাহলে ভবিষ্যৎ বোঝালে সেটা, বা বর্তমান কোনো ঘটনার ভবিষ্যৎ ফলাফল, এরকম বোঝালে কী হবে, ফিউচার ইনডিফিনিট হবে। তারপরে তোমার কোনো ঘটনা বা কাজ মাত্র শেষ হয়েছে কিন্তু ফলাফল বা প্রভাব বিদ্যমান, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট হবে। পূর্বে আরম্ভ হয়ে এখনও চলতে এসছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর যদি অতীতের কোনো ঘটনার আগের ঘটনা বোঝায়, নর্মালি অতীতের বোঝালে তো পাস্ট ইনডিফিনিট, তারও আগের ঘটনা বোঝালে সেটা হবে পাস্ট পারফেক্ট। যেমন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার আসাটাও অতীত, রোগী মারা গেছে এটাও অতীত, কিন্তু কোনটা আগে ঘটছে, রোগী মারা গেছে, ওইটা পাস্ট পারফেক্ট। এভাবে আমাদের টেন্সটাকে ঠিক করতে হবে। পাশাপাশি দেখতে হবে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, সাবজেক্ট যদি নিজে কাজটা করে অ্যাক্টিভ, না হলে প্যাসিভ, ঠিক আছে। তারপরে আরও কিছু রুল আছে, যেমন বি ভার্বের পরে ভার্বের যে ফর্মটা হবে সেটা অ্যাক্টিভ হলে আইএনজি হবে, প্যাসিভ হলে ভার্বের থার্ড ফর্ম হবে। তার মানে এখানে দেখতে হবে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তারপরে তোমার হ্যাভ ভার্বের পরে অ্যাক্টিভে হবে ভার্ব 3, অ্যাক্টিভেই ভার্ব 3 হবে, আর প্যাসিভে বিন প্লাস ভার্ব 3 হবে। হ্যাভ ভার্বের পরে মানে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে যদি গ্যাপ থাকে তখন সেটা অ্যাক্টিভে ভার্ব 3, প্যাসিভে বিন প্লাস ভার্ব 3। ওকে, মডালসের পরে অ্যাক্টিভে মূল ভার্ব, প্যাসিভে বি প্লাস ভার্ব 3। মডালসের পরে অ্যাক্টিভে মূল ভার্ব, প্যাসিভে বি প্লাস ভার্ব 3। তারপরে তোমার ডু ভার্বের পরে, ডু ডাজ ডিডের পরে সবসময় মূল ভার্ব, ডু ডাজ ডিড যাই থাকুক সবসময় মূল ভার্ব হবে। ওকে, টু এর পরে অ্যাক্টিভে মূল ভার্ব, প্যাসিভে বি প্লাস ভার্ব 3। টু এর পরে মডালসের মতো কাজ করে, খুচরা নাই, দিতে পারবো না, ও আছে মানে 5 টাকা আছে। আপনার কত মাস মান, আর আমার তো সব বন্ধ ছিল। আচ্ছা দেখো, তারপরে টু এর পরে কী হয়, অ্যাক্টিভে মূল ভার্ব, প্যাসিভে বি প্লাস ভার্ব 3, অনেকটা মডালসের মতো। মডালস আর টু একই জিনিস অনেকটা, কিন্তু কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে যেগুলোর সাথে টু থাকা সত্ত্বেও আইএনজি হয়। উইথ আ ভিউ টু, উইথ আ নাই টু, উইথ আ নেম টু, তারপরে লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাড টু, এডিক্ট টু, এগুলোর ক্ষেত্রে। ওকে, তারপরে তোমার এই যে কি পর্যন্ত রুল বলছি এর মধ্যেই কিন্তু 70 থেকে 80% এর মধ্যে রাইট ফর্মস অফ ভার্ব। এরপরে এক্সট্রা কিছু কথা আছে যেগুলো নন ফাইনাইটের সাথে রিলেটেড। যেমন সাবজেক্ট অবজেক্টের জায়গায় যদি তুমি ভার্ব ইউজ করো তাহলে ইনফিনিটিভ বা জিরান্ড হবে। সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় ভার্ব ইউজ করলে ইনফিনিটিভ বা জিরান্ড হবে। তারপরে তোমার প্রিপোজিশনের পরে জিরান্ড হবে, প্রিপোজিশনের পরে চোখ বন্ধ করে জিরান্ড দিবা, মানে ভার্বের সাথে আইএনজি দিবা। তারপরে উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ হবে। উদ্দেশ্য কিনা এগুলো কিন্তু বোঝার ব্যাপার, মেন ঘটনাকে আলাদা করবো, বাকিটাকে আলাদা করে চিন্তা করবো, দুইটার মধ্যে সম্পর্ক বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। তারপরে তোমার ধারাবাহিকতা, কারণ, মাধ্যম, শর্ত, বৈপরীত্য। ধারাবাহিকতা, কারণ, মাধ্যম, শর্ত, বৈপরীত্য ইত্যাদি বোঝালে পার্টিসিপল হবে। সরাসরি ভার্ব দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করলেও সেটা পার্টিসিপল হবে। অ্যাক্টিভে প্রেজেন্ট পার্টিসিপল, প্যাসিভে পাস্ট পার্টিসিপল হবে, বুঝছো। সরাসরি ভার্ব দ্বারা অনেক সময় দেখি আমরা একটা সেন্টেন্সের স্বাভাবিক সব কিছু আছে, তারপরেও কোনো একটা নাউন বা প্রোনাউন সম্পর্কে একটু ক্লিয়ার করছে, এবং ক্লিয়ার করতে গিয়ে একটা ভার্ব ইউজ করছে, তারপরে বাড়তি কথা ইউজ করছে, তখন ওই ভার্বটা কী হবে, পার্টিসিপল হবে। অ্যাক্টিভে প্রেজেন্ট পার্টিসিপল, প্যাসিভে পাস্ট পার্টিসিপল।
একটা জিনিস মাথায় রাখবা যে একটা সেন্টেন্সে অনেকগুলো ক্লোজ থাকতে পারে, একটা ক্লোজও থাকতে পারে। একটা ক্লোজ থাকলে একটা ফাইনাইট ভার্ব হবে, একাধিক ক্লোজ থাকলে একাধিক ফাইনাইট ভার্ব হবে। আর ক্লোজ হতে হলে তোমার কয়েকটা জিনিস থাকতে হয়, তিনটা যে কোনো একটা সাবজেক্ট থাকবে, নয়তো কনজাংশন থাকবে, নয়তো রিলেটিভ প্রোনাউন থাকবে। বুঝতে পারছো? তো যত ক্লোজ তত ফাইনাইট ভার্ব, এগুলো খেয়াল রাখবো। এই যে এই বিষয় সামগ্রিকভাবে এই বিষয়গুলো যদি মনে রাখো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, তাহলে দেখবে রাইট ফর্ম ভার্ব একেবারে ইজি হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। রাইট ফর্মস ভার্ব করতে গেলে আরও এক্সট্রা কিছু বিষয় জানতে হয়, যদিও সেগুলো খুব কম আসে। যে আমরা কিছু বিশেষ বিশেষ রুল আছে, যে এই রুল থাকলে এই টেন্স হয়, এই রুল থাকলে এই টেন্স হয়। যেমন দেখো তোমার ইট ইজ টাইম বা হাই টাইম এরপরে সাধারণত ইনফিনিটিভ হয়, কিন্তু ইট ইজ টাইম বা হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। এগুলো যদিও কমপ্লিটিংয়েরও রুল। তাহলে ওয়াইলের পর সরাসরি ভার্ব আসলে জিরান্ড হয়, কিন্তু ওয়াইলের পরে যদি আমাদের সাবজেক্ট ইউজ করি বা ইউজ করা থাকে তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। লেস্টের পরে যে ভার্বটা হবে সেখানে শুড অথবা মাইট হবে, এরপরে মূল ভার্ব হবে। যদি প্যাসিভ হয় তাহলে শুড অথবা মাইটের পরে বি প্লাস ভার্ব 3 হবে। ঠিক আছে? তারপরে তোমার অ্যাজ ইফের রুলটা দেখো, অ্যাজ ইফের অথবা অ্যাজ দো একই জিনিস, এটার অর্থ এমন মনে হয় যেন। ঠিক আছে? তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দোর রুলটা হলো কি, আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে হবে পাস্ট ইনডিফিনিট, আর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। আরেকটা জিনিস মাথায় রাখবা, অ্যাজ ইফের পরে যদি বি ভার্ব ইউজ করো সেটা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার হবে, আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বিন, সরি ওয়াজ হবে না, ভুল বলছি আমি। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ওয়ার হবে, শুধু ওয়াজ হবে না, ওয়ার হবে। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বিন হবে। ওকে, তারপরে তোমার সিন্সের রুল আছে একটা, যেটা সময়ের সাথে রিলেটেড, যেন অনেক দিন পর দেখা হলো, অনেক দিন কেটে গেছে, তারপর সেখানে গেছে, এরকম যে সেন্টেন্সগুলো থাকে সেখানে মাঝে সিন্স ইউজ করি। ওই সিন্সের ক্ষেত্রে সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট থাকে পরে হবে পাস্ট ইনডিফিনিট, আর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। বুঝতে পারছো? তারপরে কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে এমনিতেই জিরান্ড হয়, যেমন তোমার স্টপ, হেট, অ্যাভয়েড, তারপরে মাইন্ড, তারপরে ওর্থ, ক্যান নট হেল্প, ওকে, প্রেফার। এই ধরনের কিছু ভার্ব আছে যেগুলোর পরে নর্মালি জিরান হয়, আইএনজি হয়। বুঝতে পারছো? এই যে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকলে আমরা সেখানে কী করি, ক্যান, প্রেজেন্টে ক্যান ফার্স্টে কুড ব্যবহার করি, প্রেজেন্টে ক্যান ফার্স্টে কুড ব্যবহার করি। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, এটা তার উদ্দেশ্য বোঝায়। তা সো ডট ডট দ্যাট সেখানে প্রেজেন্টে ক্যান ইউজ করি আর পাস্টে কুড ইউজ করি, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেগেটিভ হয় সেন্টেন্সটা, এই জন্য আমাদের নট আনতে হয়। আর যেই রুলই করি না কেন আমাদের সবসময় মাথায় থাকতে হবে আমাদের যে কোনো সময় সেন্টেন্স নেগেটিভ করা লাগতে পারে। ওরা উল্লেখ করে না দিলেও আমাদের নেগেটিভ করা লাগতে পারে, এটা দেখতে হবে অর্থের সাথে কেমন মিলে। ঠিক আছে? অর্থ অনুযায়ী খেয়াল করতে হবে আমাদের। ওকে।